নমস্কার। আচ্ছা, উপোস করলে কি কিডনির ক্ষতি হয়? কারণ আমরা তো জানি এই যে পুজোর মরশুম আসুক বা উম বিভিন্ন রকম রিলিজিয়াস সিস্টেমে উপোস করার একটা অভ্যাস রয়েছে। তো আমরা যদি অনেকটা লম্বা সময় উপোস করি, তাহলে কি কিডনির ক্ষতি হয়? এই প্রশ্নটার একদম সঠিক উত্তর দেওয়াটার আগে আমাদের কয়েকটা জিনিস একটু বিচার করা উচিত। মানে উপোসের তো অনেক ধরন আছে। আমি একটা মিল স্কিপ করলাম, ৩-৪ ঘন্টা খেলাম না। ডাজন্ট ম্যাটার। কিন্তু কেউ আছেন যে একদম নির্জলা উপোস করছেন, রিলিজিয়াস বিলিফ, প্রায় ১২ থেকে ১৪ ঘন্টা কোনো জলও খাচ্ছেন না, কিছু খাচ্ছেন না, দ্যাটস সামথিং ডিফারেন্ট। আবার আজকাল ইন্টারমিটেন্ট ফাস্টিং বলে একটা কালচার এসেছে যে অনেকটা লম্বা সময় আমরা কিছু না খেয়ে থাকবো, দ্যাটস সামথিং ডিফারেন্ট। তাতে জল চলবে, তাতে লিকুইড চলবে, খালি সলিড ফুড খাবো না। সো ফাস্টিং বা উপোস তার ডিফারেন্ট ভ্যারাইটি, কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে কিডনির স্বাস্থ্যের সঙ্গে ইম্পর্ট্যান্ট হচ্ছে অ্যাডিকুয়েট অ্যান্ড রেগুলার হাইড্রেশন। আমরা ফাস্টিং করছি কিন্তু লম্বা সময় কোনো জল খেলাম না, দ্যাট ইজ নট গুড ফর দ্য কিডনি। কারণ ফ্লুইড যদি শরীরে কম থাকে, দ্যাট ক্যান গিভ রাইজ টু সাম নেগেটিভ ইম্প্যাক্ট অন দ্য কিডনি। ডায়াবেটিক যারা রয়েছেন তারা যদি অনেকটা সময় না খেয়ে থাকেন, দ্যাট কুড বি হাইপোগ্লাইসিমিয়া, অ্যান্ড দ্যাট হাইপোগ্লাইসিমিয়া ক্যান গিভ রাইজ টু ডিফারেন্ট ইনসাল্ট, এবং দ্যাট ইজ নট গুড ফর দ্য কিডনি। আর হাইপোগ্লাইসিমিয়া হলেই না একটা এরাটিক গ্লাইসেমিক বিহেভিয়ার চালু হয়। যখন হাইপোগ্লাইসেমিয়া হলো তখন আমরা হয়তো সুগারের ওষুধগুলো কম খাই বা ইনসুলিনের ডোজ কমিয়ে দিই, তার ফলে আবার সুগার বেড়ে যায়। অনেকক্ষণ না খাওয়ার পর যখন খাচ্ছি তখন একটা বিঞ্জ ইটিং হয়, প্রচুর পরিমাণে খাবার খেয়ে ফেললাম, দুম করে আবার তার জন্য গ্লুকোজ বেড়ে গেল। তো এরকম একটা ইরেগুলারিটি আসতে শুরু করে, উইচ ইজ নট গুড। সেকেন্ড থিং, লং টার্ম ফাস্টিং যখন আমরা করছি, কারো কেউ ভুল করেন যে ফাস্টিং করার সময় ওষুধও খান না। যে ফাস্টিং করেছেন সেজন্য উনি প্রেশার ওষুধ খেলেন না, জল খেলেন না। আমি এমন একজন পেশেন্টকে জানি যিনি পোস্ট ট্রান্সপ্লান্ট ইমিউনোসাপ্রেসিভ ওষুধ পর্যন্ত বন্ধ করেছেন। কোনো বাড়িতে পুজো আছে বলে তাতে ফাস্টিং করতে হবে, পুরোহিত অ্যাডভাইস করেছেন। তো এইগুলো যেগুলো খুব এসেনশিয়াল মেডিসিন, যারা আপনার একটা ড্রাগ লেভেল কনস্ট্যান্টলি মেনটেন করে, সে ব্লাড প্রেশার ওষুধ হোক বা আদার্স কোনো ক্রনিক ডিসঅর্ডার ওষুধ হোক, ইমিউনোসাপ্রেসিভ হোক, এই ওষুধগুলো যদি হঠাৎ আমরা বন্ধ করে দিই, বিকজ ফাস্টিং মানে আমরা কিছু খাবো না, ভেতরে কিছু নেব না, দ্যাট ইজ হার্মফুল। অন দ্য কন্ট্রারি, রেগুলেটেড মেডিকেলি গাইডেড ফাস্টিং, তাতে আমাদের ওয়েট কমে, ইনসুলিন রেজিস্ট্যান্স ভালো থাকে, ব্লাড সুগার বেটার হয়, শরীর অনেক বেশি ডিটক্সিফাইড হওয়ার সুযোগ পায়। সেই মেডিকেলি গাইডেড অপটিমাম ফাস্টিং, নট প্রলং ফাস্টিং, ইজ অলওয়েজ গুড ফর হেলথ, অ্যান্ড দ্যাটস অলসো গুড ফর দ্য কিডনি। সুতরাং এটা আমাদের বুঝতে হবে যে উপোস মানেই সব উপোস একরকম নয়। প্রলংড ফাস্টিং মোর দ্যান 12 আওয়ার্স ইজ নট গুড। অ্যাবসোলিউটলি ওয়াটারলেস ফাস্টিং, যেটাকে আমরা নির্জলা উপোস বলি, সেটা শরীরের জন্য ভালো নয়। যারা স্পেশালি ডায়াবেটিক, তাদের ক্ষেত্রে লম্বা উপোসে আমাদের গ্লাইসেমিক ভ্যারিয়েশন সাংঘাতিক হতে পারে, উই হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। আর উপোস করার সময় যে ওষুধগুলো নিয়মিত আমাদের চলে কোনো একটা স্বাস্থ্যের কিছু রাখার জন্য, সেগুলো বন্ধ করে দেওয়াটা বোধহয় ঠিক নয়। তো এই জিনিসগুলো যদি আমরা একটু মেনে চলতে পারি, তাহলে আশা করা যায় আমরা ফাস্টিং করতেও পারবো। কারণ ফাস্টিং কতটা বেটার জিনিস তো রয়েছে স্বাস্থ্যের জন্য। আমাদের ওবেসিটি কমে, ইনসুলিন রেজিস্ট্যান্স ভালো হয়, প্রচুর পরিমাণে কি বলবো যে ফ্যাট যেগুলো আননেসেসারি স্ট্রেসার প্রোডাক্ট তৈরি হয় সেগুলো বেরোয়। তবে নট অ্যাট দ্য কস্ট অফ দি কমপ্লিকেশন যেগুলোর কথা আমি বললাম। সুতরাং মেডিকেলি গাইডেড ফাস্টিং কতটা সময় করব, কি কতক্ষণ খাবো না, আর ফাস্টিংটাকে কি করে আমি ব্রেক করব, তার যে কি পদ্ধতি, সেটা যদি আমরা একবার জেনে নিই, তাহলে ফাস্টিং ইজ গুড। তার ইম্প্যাক্ট কিন্তু আমাদের সুস্বাস্থ্যের জন্য কাজে লাগাতেই পারি। ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি এই বিষয়ে আর কোনো প্রশ্ন এসে থাকে, এই ভিডিওর নিচে আপনার প্রশ্নটা লিখুন। আই লাভ টু অ্যান্সার ইউর কোয়ারিজ।